চার ডাইনির গল্প একতার জাদু। এক সময় ছিল যখন পৃথিবীর সব রং, আলো, জাদু আর রহস্য মিলেমিশে গড়ে উঠেছিল এক স্বপ্নময় রাজ্য এলারিয়া। সেখানে রাতগুলো ছিল চাঁদের সোনালি আলোয় ঝলমল, আর দিনগুলো ফুলের সুবাসে ভরপুর। এই রাজ্যের প্রাণ ছিল চার অনন্য ডাইনি, যারা প্রকৃতি, জাদু, আগুন ও আত্মার প্রতিভূ। তারা ছিল আলাদা, কিন্তু হৃদয়ে এক। এই চার ডাইনি ছিল আলিয়া, যিনি ছিলেন সবুজের রানী; লুনা, জাদুবিদ্যার অরুণ আলো; সিয়ারা, আগুনের দাবানল; নোরা, আত্মার নীরব পথ প্রদর্শক। তাদের বন্ধুত্ব ছিল আকাশের মতো বিস্তৃত, নদীর মতো গভীর, কিন্তু প্রতিটি গল্পের মতোই এখানে এক অন্ধকার দৃষ্টির আগমন ঘটে। আলিয়া, প্রকৃতির রানী। আলিয়ার পা যেখানে পড়ত, সেখানেই ঘাস গজিয়ে উঠত। তার হাসিতে ফুল ফোটে, চোখের চাহনিতে পাখিরা গান গায়। সে বনের মাঝে বেড়ে উঠেছিল, গাছেরা তাকে মা মনে করত। সে হৃদয় দিয়ে ভাবত, ভালোবাসা দিয়ে সৃষ্টি করত। কিন্তু তার দুর্বলতা ছিল, সে সবাইকে বিশ্বাস করত। লুনা, জাদুর রূপকথা। চাঁদের আলোতে জন্ম তার। তার ঘরে অজস্র পুরনো জাদুবই, বাতাসে ঝুলে থাকা বান, আর অদ্ভুত কসমিক বলয়। সে নিঃশব্দে পড়ত, লিখত, অনুশীলন করত, নিজেকে শ্রেষ্ঠ জাদুকরী করে তুলতে। তবে তার অহংকার মাঝে মধ্যে হৃদয়ের কণ্ঠস্বরকে চাপা দিয়ে দিত। সিয়ারা, আগুনের সাহসী কন্যা। সিয়ারা যেন ছিল আগুনেরই প্রতিচ্ছবি। তার চোখ লাল, হৃদয় গরম, আত্মা অদম্য। সে অন্যায় দেখলে রুখে দাঁড়াত, নিঃশঙ্ক চিৎকারে শত্রুকে কাঁপিয়ে দিত। আগুন তার বাহন, রাগ তার অস্ত্র। কিন্তু কখনো কখনো তার আগুন জ্বলে উঠত এমন জায়গায়, যেখানে দরকার ছিল আলো নয়, শান্তি। নোরা, আত্মার ছায়া। নোরা কথা কম বলত। তার চোখে ছিল অতীত আর ভবিষ্যতের ছবি। সে আত্মাদের সঙ্গে কথা বলত, নিঃশব্দে ঘুরে বেড়াত মৃতদের রাজ্যে। অনেকে তাকে ভয় পেত, কিন্তু সে ছিল সবথেকে কোমল ও সহানুভূতিশীল। নোরা কখনো ভুল দেখত না, শুধু কখনো কেউ তাকে শুনত না। তাদের রাজ্যে নেমে এলো এক ভয়াল ছায়া। তার নাম ডার্কজেন, এক কালো জাদুকর, যে চাইছিল জগতের সব শক্তি নিজের করে নিতে। সে জানত, চার ডাইনির শক্তি মিললে খুলবে অলৌকিক জাদুর দরজা, যেখানে লুকিয়ে আছে অমরত্বের রত্ন। কিন্তু সে জানত, এই দরজা খুলবে তখনই, যখন চার ডাইনি নিজের ইচ্ছায় একসাথে দাঁড়াবে। সুতরাং সে ছলনায় নামল। সে বন্ধুদের মাঝে বপন করল সন্দেহ, অহংকার আর ভয়। প্রথমে সে গেল লুনার কাছে, বলল, তুমি এত জ্ঞানী, অথচ সবাই আলিয়ার শক্তিকে বেশি গুরুত্ব দেয়। তুমি কি চাও না তোমার নিজের আলাদা রাজত্ব? তারপর সে সিয়ারার আগুন বাড়িয়ে দিল, যাতে সে আলিয়ার বন ছাই করে ফেলে। আলিয়া ভেবেছিল সিয়ারা তার শত্রুতে পরিণত হয়েছে। তিনজনের মাঝে শুরু হল বিভেদ, অবিশ্বাস ও দুঃখ। শুধু নোরা, আত্মাদের কান পাততে পেরে বুঝতে পারল, সবই এক অশুভ পরিকল্পনা। নোরা একে একে তিনজনের কাছে গিয়ে সত্য প্রকাশ করল। প্রথমে তারা মানতে চাইল না। কিন্তু হৃদয়ের গহীন থেকে উঠে এলো সেই পূর্ণ হাসির স্মৃতি, রাতভর গল্প বলা, আর একে অন্যকে আঁকড়ে ধরা দিনগুলোর চিহ্ন। তারা বুঝে গেল, তারা যত আলাদা, ততই অপরিহার্য একে অপরের জন্য। ডার্কজেনকে রুখে দাঁড়াতে চার ডাইনি একজোট হল। আলিয়া মাটিকে জাগিয়ে তুলল, শিকড়ে বাঁধল অন্ধকারকে। সিয়ারা আগুনে ছাই করল তার কালো বান। লুনা তার সমস্ত বিদ্যা দিয়ে প্রতিরোধ করল ডার্কজেনের জাদু। আর নোরা আত্মাদের ডেকে তার শক্তি কেড়ে নিল চিরতরে। ডার্কজেন ধ্বংস হল। অলৌকিক দরজা খুলল। কিন্তু তারা একে অপরের চোখে তাকিয়ে বলল, আমরা যা খুঁজছিলাম, তা এই দরজার ওপারে নয়। তা তো আমাদের হৃদয়ে ছিল, বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসা। আজও এলারিয়ার আকাশে যখন চারটি ভিন্ন আলো জ্বলে ওঠে, সবুজ, বেগুনি, লাল আর নীল, তখন সবাই জানে চার ডাইনি পাহারায় আছে। তারা নেই মানে না, তারা আছে একে অপরের মধ্যে, আর প্রতিটি বন্ধুর গল্পে যারা একটার জাদুতে জিতেছে অন্ধকারকে।
নিশীথের গ্রন্থাগার, 4 বন্ধুর 4 জগত। এক চাঁদহীন রাতে 4 জন বন্ধু রাহুল, তিতলি, অরুণ এবং এলিনা শুনল এক রহস্যময় লাইব্রেরির কথা, যা কেবলমাত্র মধ্যরাতে খোলে। লোকমুখে শোনা যায়, এই নিশীথের গ্রন্থাগার প্রবেশ করলে প্রত্যেক পাঠক নিজেকে খুঁজে পায় এক অন্য জগতে। রাত ঠিক 1-2টা। পুরনো এক প্রাসাদের পেছনে তারা দেখতে পেল এক ঝকঝকে নীল আলোতে ভেসে থাকা দরজা। দরজা খুলতেই তারা প্রবেশ করল এক অদ্ভুত গ্রন্থাগারে। চারপাশে ঘুরছে উড়ন্ত বই, বাতাসে ভাসছে ছায়া আর জলজলে অক্ষর। তাদের সামনে হাজির হল এক সাদা মুখোশ পরা রক্ষক, যার চোখে ছিল অদ্ভুত আলো। রক্ষক বলল, তোমাদের প্রত্যেকের জন্য একটি করে বই অপেক্ষা করছে। এই বইগুলো তোমাদের নিজেদের অভ্যন্তরীণ যাত্রায় নিয়ে যাবে। সাহস থাকলে খুলো, আর প্রস্তুত থাকো নিজের সত্যকে জানার জন্য। রাহুলের জগত, ভবিষ্যতের ধ্বংসস্তূপ। রাহুল যখন বইটি খুলল, মুহূর্তেই সে চলে গেল 300 বছর পরে, এক প্রযুক্তিনির্ভর কিন্তু ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে। মানুষ রোবটদের দাসে পরিণত, আর প্রকৃতি হারিয়ে গেছে। রাহুল সেই জগতে প্রতিরোধ গড়ে তোলে, মানুষের হাতে ফের আনে নিয়ন্ত্রণ, এবং শেখে, প্রযুক্তি যতই থাক, মানবতা হারালে কিছুই থাকে না। তিতলির জগত, আয়নার রাজ্য। তিতলি পড়ে গেল এক জাদুকরী আয়নার জগতে, যেখানে প্রতিটি আয়না দেখায় তার অন্তরের ভয়। তাকে নিজের ভয়, অহংকার ও দুঃখের মুখোমুখি হতে হয়। সে একে একে নিজের দুর্বলতাকে গ্রহণ করে, এবং শেখে, নিজেকে ভালোবাসা মানেই নিজের ছায়াকেও আলিঙ্গন করা। অরুণের জগত, অরণ্যের যুদ্ধক্ষেত্র। অরুণ পৌঁছায় এক প্রাচীন রাজ্যে, যেখানে সে এক সৈনিক। তাকে একটি যুদ্ধে নেতৃত্ব দিতে বলা হয়, যেখানে ন্যায়ের রেখা অস্পষ্ট। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানুষের প্রতি মমতা, এই গুণগুলো দিয়েই সে যুদ্ধ এড়াতে পারে। সে শেখে, বীরত্ব মানে শুধু তলোয়ার নয়, শান্তির পথ খোঁজাও বীরের কাজ। এলিনার জগত, নিঃসঙ্গতার গ্রহ। এলিনা উঠে পড়ে এক একাকী গ্রহে, যেখানে কোনো প্রাণী নেই, শুধু বাতাস আর নীরবতা। প্রথমে ভয়ে ভেঙে পড়ে সে, কিন্তু ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে কথা বলা শেখে, নিজের কণ্ঠের নতুন গান খুঁজে পায়। সে বুঝতে পারে, নিঃসঙ্গতা কখনো কখনো আত্মার সবচেয়ে গভীর বন্ধু। পরিশেষে 4 জনেই তাদের নিজ নিজ জগতে এক একটি শিক্ষা অর্জন করে ফিরে আসে গ্রন্থাগারে। মুখোশধারী রক্ষক আবার হাজির হয় এবং বলে, তোমরা ফিরে এসেছ, কিন্তু তোমরা আগের মতো নও। এখন তোমরা জানো নিজেকে, বুঝেছ জগৎকে। এই গ্রন্থাগার শুধু রহস্যের নয়, এটা আত্মাবিষ্কারের দরজা। তারা 4 জন তাকিয়ে থাকে নিজেদের বইয়ের দিকে। এই বইগুলো এখন শুধু কাহিনী নয়, তাদের জীবনের অংশ। রাত শেষ হয়, সূর্য ওঠে, কিন্তু নিশীথের গ্রন্থাগারের দরজা আবার কখন খুলবে, তা কেবল সাহসীদের জন্যই জানা। আলোকরক্ষিণী ও জ্যোতির্বনের ডাক। সেই বহু দূরের এক রহস্যময় জগতের এক কোণে ছিল জ্যোতির্বন, এক জাদুময় অরণ্য, যেখানে প্রতিটি গাছের পাতায় আলো ঝলমল করত, ছত্রাকেরা জ্বলত নীলকুমড়া গোলাপি আলোয়, আর বাতাসে ভাসত মিষ্টি সুরের মতো ফুলের ঘ্রাণ। এই বন ছিল জীবনের, রঙের আর আশার প্রতীক। তার হৃদয়ে ছিল এক গুপ্ত আলো, আলোকফুল, যা পুরো অরণ্যের প্রাণশক্তি। কিন্তু এক অমাবস্যার রাতে নেমে এলো এক কালো ছায়া। দূর মরুভূমির তলদেশ থেকে উঠে এসেছিল কালাবর্ণ, এক পিশাচিনী, যার চোখ দুটি ছিল আগুনের মতো জ্বলন্ত, আর শরীর ছিল ধোঁয়ার মতো অস্পষ্ট ও অন্ধকার। সে আলোকে ঘৃণা করত, কারণ তার নিজের জগৎ ছিল শূন্য ও ছায়ায় ঢাকা। সে বলল, এই বনের আলো আমার হতে হবে। তাকে থামানোর মতো তখন কেউ ছিল না। প্রাণীরা পালিয়ে গেল, ফুলেরা শুকিয়ে গেল, গাছেরা নিঃশব্দে কেঁদে উঠল। চারদিকে নেমে এল হাহাকার। ঠিক তখন ফিরে এল সেই কাহিনীর নায়িকা, সাহসিনী। সে ছিল জ্যোতির্বনের রক্ষিণী। তার চোখ ছিল তারার মতো দীপ্তিময়, চুলে ছিল জ্যোতির ফুল গাঁথা, আর তার হাতে ছিল এক জাদুর তরবারি, যার নাম অরুণালোকে। তার পোশাকে আঁকা ছিল আলোর গীতিকাব্য, এবং তার শরীর জ্বলছিল আলোর আঁচড়ে। সাহসিনীর সঙ্গে ছিল এক মানুষ, আরবিন।
শহর থেকে বন দেখতে এসে সে হতভম্ব হয়ে গিয়েছিল এই ছায়ার আগমনে। কিন্তু সাহসিনী তার দিকে তাকিয়ে বলল, তুমি ভয় পেও না, আরবিন। তুমি যদি বিশ্বাস করো, তবে তুমিও আলো ছড়িয়ে দিতে পারো। তাদের পথ রোধ করে দাঁড়াল কালাবর্ণ। সে গর্জন করে উঠল, এই বন এখন আমার। তখনই সাহসিনী বলল, তুমি হয়তো ছায়া নিয়ে এসেছ, কিন্তু আমি আলো নিয়ে এসেছি, আর আলো সব সময় ছায়াকে জয় করে। শুরু হল যুদ্ধ। আলো আর অন্ধকারের, সাহস আর ভয়ের, আশার আর ভয়ের সংঘর্ষ। জ্যোতির তরবারি আর কালো আগুনের ঝলক একে অপরের সাথে আঘাতে আঘাতে লড়ল। চারদিক আলো ও ছায়ার দোলা খেলে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে আরবিন খুঁজে পেল বনের হৃদয়ে লুকানো আলোক ফুল। সে তা সাহসিনীর তরবারিতে ছুঁইয়ে দিল। সঙ্গে সঙ্গে তরবারি আরও দীপ্তিময় হয়ে উঠল, যেন তাতে নক্ষত্রেরা এসে বাসা বেঁধেছে। সেই আলোয় ভস্ম হয়ে গেল কালাবর্ণ। অরণ্যে ফিরল হাসি, রং, গান আর জীবন। সাহসিনী মৃদু হেসে বলল, এই জগতকে রক্ষা করতে হলে আমাদের হৃদয়ের আলো জ্বালিয়ে রাখতে হবে। আরবিন বলল, আমি সবসময় তোমার পাশে থাকব, আলোকে ভালোবেসে। আর এইভাবেই আলোকরক্ষিণী ও আরবিন আবার জ্যোতির্বনকে ফিরিয়ে দিল তার হারানো জ্যোতিষ্ময়তা। গোপন রাজকুমারী। এক দূরবর্তী রাজ্যে ছিল অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এক রাজ্য, সোনারগড়। সেখানকার রাজা চন্দ্রবর্মা ও রানী সুমিত্রার একমাত্র কন্যা জন্ম নিয়েছিল পূর্ণিমার রাতে, যার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল। রাজ্যের জ্যোতিষীরা বলেছিলেন, এই রাজকন্যা একদিন সোনারগড়ের সবচেয়ে গৌরবময় অধ্যায় রচনা করবে। তার নাম রাখা হয়েছিল রূপশ্রী। কিন্তু ভাগ্য নির্মম। রূপশ্রীর বয়স যখন মাত্র ৩, তখন এক বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে রাজ্যে বিশৃঙ্খলা নেমে আসে। শত্রুরা রাজপ্রাসাদ আক্রমণ করলে রাজারানী তাকে বাঁচাতে বিশ্বস্ত পরিচারিকা মহামায়ার হাতে তুলে দেন। মহামায়া তাকে নিয়ে পালিয়ে যান দূরবর্তী এক গ্রামে, যেখানে নতুন পরিচয়ে সে পরিচিত হয় রূপা নামে। রূপা বেড়ে ওঠে এক সাধারণ মেয়ে হিসেবে, কিন্তু তার চলাফেরা, কথাবার্তা ও ব্যবহার ছিল রাজকীয়। সে গ্রামের সবাইকে ভালোবাসত, বিশেষ করে তার পালিত মা মহামায়াকে। কিন্তু সে জানত না, তার শিরায় বইছে রক্তের গভীরে লুকিয়ে থাকা এক বিশাল ঐতিহ্যের গল্প। একদিন রাজ্যের যুবরাজ বিক্রম ছদ্মবেশে সেই গ্রামে আসেন। রাজ্যের নানা প্রান্তে ভ্রমণের সময় হঠাৎ একদিন তিনি রূপাকে দেখতে পান। তার স্বাভাবিক সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং অদ্ভুত এক মহিমা যুবরাজকে মুগ্ধ করে। তিনি অনুভব করেন, এই সাধারণ মেয়ে হয়তো ততটাও সাধারণ নয়। অন্যদিকে রাজপ্রাসাদে তখন ঘটে যাচ্ছিল এক রহস্যময় ঘটনা। বৃদ্ধা পরিচারিকা মহালক্ষ্মী, যিনি একসময় রাজার সেবায় ছিলেন, হঠাৎই দরবারে এসে ঘোষণা করেন, রাজকন্যা এখনও বেঁচে আছে। আমি জানি সে কোথায়। রাজার মনে আশার আলো জ্বলে ওঠে। যুবরাজ বিক্রমও রাজপ্রাসাদে ফিরে এসে রূপার কথা জানান। রাজার আদেশে রূপাকে আনা হয় প্রাসাদে। কিন্তু সবাই তখনও সন্দিহান, এত বছর পর কিভাবে প্রমাণ হবে যে রূপাই সেই হারিয়ে যাওয়া রাজকন্যা। তখন মহামায়া সামনে আসেন। তিনি সেই মূল্যবান হার বের করে আনেন, যা রাজকন্যা রূপশ্রী জন্মের সময় পড়েছিলেন, রাজপরিবারের প্রতীক চিহ্নিত একটি সোনার লকেট। রাজারানী তাদের কন্যাকে চিনতে পারেন, আর সমগ্র রাজ্য আনন্দে ফেটে পড়ে। রূপা বা রূপশ্রী আজ আর শুধু এক সাধারণ মেয়ে নয়, সে সোনারগড়ের গর্বিত রাজকন্যা। কিন্তু সে তার পালিত মাকে ভুলে যায়নি। রাজপ্রাসাদে তার জন্য বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়, এবং রাজকন্যা বলেন, একজন মা শুধু জন্ম দেন না, ভালোবাসা দিয়ে জীবন গড়ে তোলেন। এভাবেই হারানো রাজকন্যা ফিরে পায় তার সঠিক স্থান, আর রাজ্য ফিরে পায় তার সোনালী ভবিষ্যৎ। বিস্মৃত রাজত্বের পুনরুদ্ধার। দুর্গম পাহাড়ের মাঝে একসময় ছিল এক সমৃদ্ধশালী রাজ্য, যার নাম ছিল অমরপুর। এই রাজ্যের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করত, তাদের রাজা ছিলেন ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু। কিন্তু একদিন এক অশুভ শক্তির আগমনে এই গৌরবময় রাজ্য ধ্বংস হয়ে যায়। এক ভয়ঙ্কর পিশাচী, যাকে সবাই কালসাপ নামে চিনত, রাজ্যটিতে বিভক্তি, অশান্তি এবং ধ্বংস ডেকে আনে। কালসাপের অভিশাপের রাজ্যের সমস্ত মানুষ এবং তাদের ইতিহাস বিস্মৃত হয়ে যায়। শত শত বছর কেটে যায়, অমরপুর ধীরে ধীরে কেবল এক রূপকথার গল্প হয়ে ওঠে।
ইতিহাসের সন্ধানে। অনেক বছর পর আলিফ নামের এক তরুণ গবেষক এই হারিয়ে যাওয়ার রাজ্যের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। সে পুরনো পাণ্ডুলিপি এবং কিংবদন্তির সূত্র ধরে খুঁজতে শুরু করে অমরপুরের ধ্বংসপ্রাপ্ত নিদর্শন। একদিন সে দুর্গম পাহাড়ের এক গুহায় একটি রহস্যময় প্রাচীন গ্রন্থের সন্ধান পায়। সেই বইয়ের পাতায় লেখা ছিল অমরপুরের ইতিহাস এবং রাজ্যের ধ্বংসের কাহিনী। কিন্তু বইটি জানিয়ে দিল, রাজ্যটি এখনও পুনরুদ্ধার করা সম্ভব, যদি প্রকৃত উত্তরাধিকারীকে খুঁজে পাওয়া যায়। রহস্যময় সঙ্গী। গুহার এক কোণে আলিফ এক অদ্ভুত সোনালী রঙের ক্ষুদ্র পাখির দেখা পায়। পাখিটির চোখে অদ্ভুত এক জ্যোতি, আর তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট, যেন সে মানুষের মতো কথা বলতে পারে। পাখিটি বলল, আমি কিরাত, অমরপুরের শেষ স্মৃতির বাহক। আমি জানি কিভাবে রাজ্যটিকে পুনরুদ্ধার করা সম্ভব, তবে এর জন্য তোমাকে অমরপুরের শেষ উত্তরাধিকারীকে খুঁজে বের করতে হবে। কিরাত জানালো, অমরপুরের শেষ রাজকুমার বেলাল কোথাও হারিয়ে গিয়েছিল। তার অস্তিত্ব মুছে যেতে বসেছিল, কিন্তু সে এখনও বেঁচে আছে। যদি তাকে খুঁজে বের করা যায় এবং রাজ্যের প্রাচীন শক্তি পুনর্জাগরিত করা যায়, তবে অমরপুর আবার তার গৌরব ফিরে পাবে। উত্তরাধিকারীর সন্ধান। আলিফ ও কিরাত একসঙ্গে বের হয় বেলালের সন্ধানে। দীর্ঘ পথ চলার পর তারা এক নিঃসঙ্গ পাহাড়ের গুহায় এক যুবকের দেখা পায়। সে ছিল নিঃসঙ্গ, হতাশ, এবং তার অতীত সম্পর্কে কিছুই জানত না। কিন্তু কিরাত বলল, তুমি অমরপুরের শেষ উত্তরাধিকারী। তুমি ছাড়া এই রাজ্য পুনরুজ্জীবিত হতে পারবে না। প্রথমে বেলাল বিশ্বাস করতে পারেনি, কিন্তু আলিফ তাকে বুঝিয়ে বলল, তুমি যদি সত্যি তোমার পূর্বপুরুষদের সম্মান ফেরাতে চাও, তবে আমাদের সঙ্গে চলো। ইতিহাস তোমাকে ডাকছে। রাজ্যের পুনর্জাগরণ। বেলাল রাজি হলো এবং তারা তিনজন একসঙ্গে অমরপুরের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে পৌঁছাল। সেখানে ছিল এক রহস্যময় পাথর, যা রাজ্যের মূল শক্তির আধার ছিল। কিরাত জানালো, শুধুমাত্র রাজপরিবারের রক্তধারায় এই শক্তিকে জাগিয়ে তুলতে পারে। বেলাল নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত পাথরের ওপরে দিল। মুহূর্তের মধ্যে পুরো রাজ্য আলোতে ভরে উঠল, ধ্বংসস্তূপ সরতে লাগল, এবং ধীরে ধীরে অমরপুর তার পুরনো রূপ ফিরে পেতে শুরু করল। কালসাপের অভিশাপ ভেঙে গেল, রাজ্যের হারানোর স্মৃতি ফিরে এল, মানুষ আবার তাদের পরিচয় ফিরে পেল। অমরপুরের প্রাচীন গৌরব পুনরুদ্ধার হল, এবং বেলাল নিজের পূর্বপুরুষদের সিংহাসনে অধিষ্ঠিত হল। নতুন সূচনা। রাজ্যটি নতুন আলোয় উদ্ভাসিত হল, আর আলিফ ইতিহাসের এক মহান উদ্ধারকর্তা হিসেবে পরিচিতি পেল। সে জানত, সত্যিকার ইতিহাস কখনো হারিয়ে যায় না, কেবল সময়ের ধুলোর নিচে চাপা পড়ে থাকে। আর যখনই কেউ সত্যের সন্ধানে এগিয়ে আসে, ইতিহাস নিজেই তাকে পথ দেখায়। অমরপুরের পুনরুদ্ধার হল এক নতুন সময়ের সূচনা, যেখানে বিশ্বাস, বন্ধুত্ব এবং ঐতিহ্যের শক্তি আবারও প্রমাণ করল যে সত্যিকার গৌরব কখনো বিস্মৃত হয় না। জাদুর সোনা ও রূপার ঘর। গহন অরণ্যের এক কোণে ছিল এক রহস্যময় রাজপ্রাসাদ, যা যুগ যুগ ধরে লোককথার অংশ হয়েছিল। কেউ বলতো সেখানে এক রাজার অভিশপ্ত ধন সম্পদ লুকিয়ে আছে, কেউ বলতো এটি এক জাদুকরের সৃষ্টি, যেখানে প্রবেশ করা মাত্রই মানুষ হারিয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, প্রাসাদটি দুই ভাগে বিভক্ত। একদিকে ছিল সোনার ঘর, অন্যদিকে রূপার ঘর। সোনার ঘর ছিল খাঁটি সোনায় মোড়ানো। দেয়াল, জানালা, মেঝে, সবকিছু এত উজ্জ্বল যে সূর্যের আলো পড়লেই পুরো বন আলোকিত হয়ে যেত। দূর থেকে দেখলে মনে হতো যেন একটা ছোট্ট সূর্য অরণ্যের মাঝে লুকিয়ে আছে। কিন্তু কেউ যদি লোভ করে সেখানে ঢুকতে চাইত, এক অদ্ভুত ঘটনা ঘটত, ঘরের সবকিছু স্বচ্ছ হয়ে যেত, হাত বাড়ালেই সব মিলিয়ে যেত বাতাসে। অন্যদিকে রূপার ঘর ছিল এক মায়াবী জ্যোৎস্নায় ভরা। রাত হলে সেই ঘর এত উজ্জ্বল হয়ে উঠত, যেন পুরো চাঁদ সেখানে বাস করে। ভেতরে ঢুকলে মিষ্টি সুর বেজে উঠত, হাজার পাখির গান শোনা যেত, বাতাসে যেন গল্প লুকিয়ে থাকত। কিন্তু কেউ যদি রূপার দেয়াল ছুঁতে চাইত, পুরো ঘর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত, আর সেই ব্যক্তি কয়েক মুহূর্তের জন্য সময়ের মাঝে হারিয়ে যেত। এই দুই ঘরের মাঝে ছিল একটা ছোট্ট পাথরের উঠান, যেখানে বসে থাকত এক বৃদ্ধ পাহারাদার। কেউ কখনো তাকে হাঁটতে, খেতে বা ঘুমাতে দেখেনি, তবু সে শত বছর ধরে সেখানে পাহারা দিচ্ছিল। গল্প ছিল, যে সত্যিকার নিঃস্বার্থ মন নিয়ে আসবে, কেবল সেই এই দুই ঘরের রহস্য ভেদ করতে পারবে। একদিন এক রাজকন্যা এল,
যার নাম নোভা। সে ছিল অসীম সাহসী, বুদ্ধিমতী এবং মায়াবতী। নোভা প্রথমে সোনার ঘরের সামনে দাঁড়ালো। সে হাত বাড়াল, কিন্তু কিছুই ধরতে পারল না। এরপর রূপার ঘরে ঢুকল। হঠাৎ তার কানে মিষ্টি সুর এল, কিন্তু সে দেয়াল ছুঁতেই গেল, ঘর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। কিন্তু নোভা ভয় পেল না, হতাশ হল না। বরং সে দুই ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, চোখ বন্ধ করল, আর অনুভব করতে লাগলো আশেপাশের শক্তি। তখনই সে অনুভব করল, সোনা ও রূপার মোহ আসলে এক বিভ্রম, যা সত্যিকার পথকে আড়াল করে। যে হৃদয় লোভের ভারমুক্ত, যে চোখ সৌন্দর্যের গভীর অর্থ খুঁজতে জানে, কেবল সেই এই ঘরের লুকানো সত্য আবিষ্কার করতে পারবে। নোভা মৃদু হাসল, তারপর দুই হাত বাড়াল। মুহূর্তের মধ্যে এক বিস্ময়কর ঘটনা ঘটল। হঠাৎই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো শক্তি সেখানে উপস্থিত। সোনার ঘর থেকে ঝলমলে আলো বেরিয়ে এলো, আর রূপার ঘর থেকে এক রহস্যময় নীলাভ ধোঁয়া। দুই শক্তি একে অপরকে ছুঁতে আকাশে এক বজ্রধ্বনি শোনা গেল। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। নোভা কিছুই দেখতে পাচ্ছিল না। সে অনুভব করল, যেন সময় থমকে গেছে, যেন সে এক শূন্যতার মাঝে ভাসছে। ঠিক তখনই কোথাও থেকে এক মৃদু কণ্ঠ ভেসে এলো, তুমি কি সত্যি প্রস্তুত? এই রহস্যের দরজা একবার খুললে আর কখনো ফিরে যেতে পারবে না। নোভা থমকে গেল। এই কি পরীক্ষা? এই কি সেই গোপন শক্তি, যা এতদিন কেউ আবিষ্কার করতে পারেনি? সে গভীর শ্বাস নিল, সাহসী চোখের সামনে তাকালো, এবং বলল, আমি প্রস্তুত। সত্যের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন কেটে গেল। চারপাশের অন্ধকার সরে গিয়ে এক নতুন জগৎ উন্মোচিত হল, সোনার ও রূপার সংমিশ্রণে তৈরি এক অতিপ্রাকৃত মহল, যা কোনোদিন কেউ দেখেনি। এটি ছিল এক জাদুর রাজ্য, যেখানে সোনা বা রূপার মোহ নয়, বরং বুদ্ধি, হৃদয়ের বিশুদ্ধতা ও ভালোবাসাই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে এই প্রাসাদ আর কাউকে ফাঁকি দেয়নি। এখন সেখানে যে আসত, সে লোভের বদলে শিক্ষা নিয়ে যেত। আসল আলো ও সৌন্দর্য কেবল তাদের কাছেই ধরা দেয়, যারা সত্যিকার ভালোবাসতে